এটা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস, বিশ্ব তাকে চেনে এল মেনচো নামে। 2026 সালের 22 ফেব্রুয়ারি জালিস্কোর তাপালপাতে একটি সামরিক অভিযানে মেক্সিকান সেনাবাহিনী তাকে হেফাজতে নেয়, কিন্তু স্থানান্তরের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের মধ্যে তিনি মারা যান। প্রশ্নের পেছনের এই পর্বে আমরা জানব কিভাবে একজন দরিদ্র কৃষকের ছেলে মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের নেতা হয়ে উঠেছিল। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জালিস্কো সহ একাধিক রাজ্যে সহিংস প্রতিক্রিয়া শুরু হয়। গাড়িতে আগুন লাগানো হয়, রাস্তা অবরোধ করা হয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। জালিস্কো, গুয়ানাজুয়াতো, নায়ারিতো, মিচোয়াকান এবং তামাউলিপাসে অপরাধী গোষ্ঠীগুলো সমন্বিতভাবে রাস্তা অবরোধ করে শক্তি প্রদর্শন করে। এটি প্রমাণ করে যে তার মৃত্যু সংগঠনকে ভেঙে ফেলেনি, বরং একটি তীব্র ক্ষমতার শূন্যতা সৃষ্টি করেছে। এই শূন্যতা আকস্মিক ছিল না, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি কাঠামোর ফলাফল ছিল। এল মেনচো শুধু একজন মাদক ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একটি বৈশ্বিক অপরাধ নেটওয়ার্কের কেন্দ্রীয় কৌশলবিদ। মার্কিন সরকার তার গ্রেপ্তারের তথ্যের জন্য প্রথমে $15 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল। মেক্সিকান সরকারও তার বিরুদ্ধে কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। তাকে মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। পুরস্কারের অঙ্ক বৃদ্ধি পাওয়াই প্রমাণ করে তিনি কতটা উচ্চ মূল্যের টার্গেটে পরিণত হয়েছিলেন। তার উত্থান শুরু হয় একদম দরিদ্র গ্রামীণ পরিবেশ থেকে। 1966 সালে মিচোয়াকানের আগুইলিলার একটি কৃষক পরিবারে তার জন্ম। পরিবারটি অ্যাভোকাডো চাষ করত। দরিদ্র এবং সীমিত সুযোগ তাকে ছোট বয়সেই কঠোর বাস্তবতার মুখোমুখি করে। তিনি পঞ্চম শ্রেণীর পর স্কুল ছেড়ে মাঠে কাজ শুরু করেন। মাত্র 14 বছর বয়সে তিনি গাঁজা ক্ষেত পাহারা দিতে যুক্ত হন, যা পরবর্তীতে তার অপরাধ জগতের প্রবেশদ্বার হয়ে ওঠে। 1980-এর দশকে তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে বসবাস করেন। সেখানে তিনি প্রথমবার গ্রেপ্তার হন অস্ত্র ও চুরির অভিযোগে এবং পরে মাদক সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়েন। এই সময়েই তিনি আন্তর্জাতিক মাদক বাণিজ্যের বাস্তব কাঠামো বুঝতে শুরু করেন এবং নেটওয়ার্ক তৈরি করতে শেখেন। 1992 সালে হেরোইন লেনদেনের মামলায় তিনি দোষ স্বীকার করে 5 বছরের কারাদণ্ড পান। আদালতে তিনি নিজের নির্দোষতার দাবি করলেও শেষ পর্যন্ত ভাইকে বাঁচাতে দোষ স্বীকার করেন বলে ধারণা করা হয়। কারাগার থেকে মুক্তির পর তাকে মেক্সিকোতে নির্বাসিত করা হয়। এরপর তিনি জালিস্কো রাজ্যের স্থানীয় পুলিশ বাহিনীতে কিছু সময় কাজ করেন, যা অনেক বিশ্লেষকের মতে তাকে আইন শৃঙ্খলা কাঠামোর ভেতর থেকে তথ্য সংযোগ বুঝতে সাহায্য করেছিল। কিন্তু দ্রুতই তিনি সংগঠিত অপরাধে পুরোপুরি যুক্ত হয়ে পড়েন। মিলেনিও কার্টেলের ভেতরে কাজ করতে গিয়ে তিনি ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রের দিকে এগিয়ে যান। তার শ্বশুর ও আত্মীয়দের সঙ্গে জোট গঠন তার অবস্থান শক্ত করে। 2003 সালে মিলেনিও কার্টেলের শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়ার পর এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর আক্রমণের পর সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট তৈরি হয়। সেই সংকট থেকে জন্ম নেয় অভ্যন্তরীণ যুদ্ধ। একদিকে লা রেসিস্টেন্সিয়া, অন্যদিকে লস মাতাজেটাস, যার নেতৃত্বে ছিলেন এল মেনচো। এই সংঘর্ষ শুধু ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল একটি রূপান্তরের মুহূর্ত। শেষ পর্যন্ত তার পক্ষ জয়ী হয় এবং সংগঠন নতুন নামে আত্মপ্রকাশ করে, জালিস্কো নিউ জেনারেশন কার্টেল বা সিজেএনজি। এই পরিবর্তনের মাধ্যমে সংগঠনটি আরও আক্রমণাত্মক, আরও কেন্দ্রীভূত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়ে ওঠে। তারা মেথামফেটামিন উৎপাদন, হেরোইন, কোকেন পাচার এবং পরে সিনথেটিক ড্রাগ বাজারে আধিপত্য স্থাপন করে। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিইএ বিভিন্ন সময়ে কলম্বিয়া, ইকুয়েডর, মেক্সিকো ও অস্ট্রেলিয়া হয়ে আন্তর্জাতিক পাচার রুট শনাক্ত করে, যেখানে সিজেএনজি সক্রিয় ছিল। সময়ের সাথে সাথে সংগঠনটি শুধু মাদক নয়, অর্থ পাচার ও বৈধ ব্যবসার আড়ালে সম্পদ সুরক্ষার কৌশলও তৈরি করে। আর্থিকভাবে সংগঠনটি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সরকারি অনুমান অনুযায়ী তাদের সম্পদের পরিমাণ প্রায় $50 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়। মার্কিন ট্রেজারি বিভাগ 2015 সালে তাকে বিদেশি মাদক কিংপিন আইন অনুযায়ী নিষিদ্ধ করে। তার নিজের নাম
পরিবার এবং সংশ্লিষ্ট ব্যবসাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রেস্তোরাঁ, টাকিলা কোম্পানি, কৃষি ব্যবসা ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সহ একাধিক ব্যবসা জব্দ করা হয়। পরে তার পরিবারের সদস্যরাও নিষেধাজ্ঞার আওতায় আসে, যা প্রমাণ করে যে সরকার শুধু ব্যক্তিকে নয়, তার আর্থিক নেটওয়ার্ককেও টার্গেট করেছিল। তার বিরুদ্ধে সামরিক অভিযানের ইতিহাসও ছিল সহিংসতায় ভরা। 2015 সালের জালিস্কোতে অভিযান চলাকালে তার গ্রুপ একটি মেক্সিকান সেনা হেলিকপ্টার রকেট চালিত গ্রেনেড দিয়ে ভূপাতিত করে, যেখানে বহু সেনা নিহত হয়। সেই বছরই অপারেশন জালিস্কো নামে বড় সামরিক অভিযান শুরু হয়। অভিযানের সময় অনুসারীরা রাস্তা অবরোধ করে, গাড়ি ও ব্যাংকে আগুন লাগায় এবং নিরাপত্তা বাহিনীর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এসব ঘটনা দেখায় যে সংগঠনটি সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতাকে চ্যালেঞ্জ করার সক্ষমতা অর্জন করেছিল। তার ব্যক্তিগত জীবনও অপরাধ কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তার স্ত্রী, সন্তান, ভাই এবং জামাতারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার, অভিযুক্ত বা নিষেধাজ্ঞার আওতায় এসেছে। তার পরিবার ছিল তার আর্থিক ও অপারেশনাল কাঠামোর অংশ। তার ছেলে রুবেন ওসেগুয়েরা গঞ্জালেজ মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়ে পরে দোষী সাব্যস্ত হন। তার মেয়ে ও জামাতা অর্থ পাচার ও সংগঠনের আর্থিক কাঠামোর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক হন। তার ভাই আব্রাহাম এবং অ্যান্তনিও গ্রেপ্তার ও প্রত্যর্পণের প্রক্রিয়ায় মুখোমুখি হন। 2026 সালে তার মৃত্যুর সময় স্পষ্ট কোনো একক উত্তরসূরি নির্ধারিত ছিল না। তার ছেলে কারাগারে থাকায় এবং পরিবারের অন্য সদস্যরা আইনগত চাপে থাকায় সংগঠনের ভেতরে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিছু সূত্র তার সৎপুত্রকে সম্ভাব্য দ্বিতীয় ইন কমান্ড হিসাবে উল্লেখ করলেও সংগঠনের ভেতরে ক্ষমতার প্রতিযোগিতা অব্যাহত রয়েছে বলে ধারণা করা হয়, কারণ সিজেএনজি ব্যক্তি নির্ভর হলেও এখন একটি বিস্তৃত কাঠামোগত নেটওয়ার্কে পরিণত হয়েছে। এলমেনচোর মৃত্যু সংগঠনকে পুরোপুরি শেষ করেনি, বরং নতুন করে ক্ষমতার লড়াই ও নেতৃত্বের প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, এমন কাঠামো কখনো একজন ব্যক্তির উপর নির্ভর করে টিকে থাকে না। পেছনে থাকা সিস্টেমই মূল শক্তি হয়। এই গল্প শুধু মেক্সিকোর নয়, পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে ক্ষমতা, অর্থ আর ভয় একসাথে কাজ করে, সেখানে এমন চক্র বারবারই তৈরি হয়। অনেক সময় নেতা বদলায়, কিন্তু কাঠামো বদলায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন প্রশ্নের পেছনে।